হাই, আমি মেহবুব আলম। আমরা পড়াশোনা চলছিল আমাদের সায়েন্স, কিন্তু আমি বলেছিলাম যে আমরা অল্টারনেটিভভাবে পড়াশোনা বিষয়ে এগিয়ে চলবো। তো কিছুদিন সায়েন্স চললো, এখন আবার পলিটি চলবে। তো আজকে আমরা শুরু করব পলিটিক্সের ইন্ডিয়ান পলিটিক্স ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট কনস্টিটিউশনের পার্ট 3-তে আসে। পার্ট 3-তে আর্টিকেল 12 to 35 মধ্যে আছে। তার দুটো বিষয় হলো কি, যে ফান্ডামেন্টাল রাইট কনস্টিটিউশনের পার্ট 3 অ্যান্ড আর্টিকেল 12 to 35 মধ্যে আছে। এবার যখন অরিজিনাল কনস্টিটিউশনটা আমাদের লেখা হয় তখন 7টা ফান্ডামেন্টাল রাইট ছিল। বর্তমানে একটা ডিলিট করা হয়েছে, লিগ্যাল রাইট হয়ে গেছে। এখন বর্তমানে 6টা ফান্ডামেন্টাল রাইট আছে। সেই 6টা ফান্ডামেন্টাল রাইট এর মধ্যে আমরা যখন লিখব সবগুলোই, এবং প্রত্যেকটাকে একটা একটা ধরে আর্টিকেলগুলোকে বিস্তারিত আলোচনা করব। তার মধ্যে দেখি যে 2-3টা ক্যারেক্টারিস্টিক ফান্ডামেন্টাল রাইটের। 1 নম্বরে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট নট অ্যাবসোলিউট। 2 নম্বর হচ্ছে জাস্টিসেবল। নট অ্যাবসোলিউট বলতে কি, যে আমাদের যে 6টা ফান্ডামেন্টাল রাইট আছে এবং 12 থেকে 35 আর্টিকেলের মধ্যে, যে এই ফান্ডামেন্টাল রাইটগুলো এরকম নয় যে সব সময় আছে, এর কোনো টাইম লিমিট নেই বা এর কোনো প্লেস লিমিট নেই। এরকম নেই। আমার রিজনেবল রেস্ট্রিকশন হতে পারে। যেমন যদি বলি যে একটা ইমার্জেন্সি যদি হয়ে যায়, আমার ইমার্জেন্সি চ্যাপ্টার আছে, তো ওখানে যদি আমরা পড়বো ইমার্জেন্সির সময় আমাদের ফান্ডামেন্টাল রাইটগুলো সবগুলো সাসপেন্ড হয়ে যায়। আমরা ফ্রি টু মুভমেন্ট করতে পারবো না, যেমন আমাদের এটাই একটা ফান্ডামেন্টাল রাইট আছে, এবং রাইট টু ইকুয়ালিটি একটা, রাইট টু ফ্রিডম একটা ফান্ডামেন্টাল রাইট। তো এগুলো আমরা যেমন শুধুমাত্র যে ইমার্জেন্সির সময় 2টা আর্টিকেল থাকে, 20 আর 21, সাসপেন্ড হয় না, বাকি সব সাসপেন্ড হয়ে যায়। তো এরকম হচ্ছে যে নট অ্যাবসলিউট, সবসময়তে থাকবে বা সবসময় যে হবে, কোনো যে সিচুয়েশন যদি হয়ে যায় যেখানে ফান্ডামেন্টাল রাইট আমাকে সাসপেন্ড করতে হচ্ছে গভর্নমেন্টকে, তাহলে তারা করতে পারে। 2 নাম্বার কি, ফান্ডামেন্টাল রাইট জাস্টিসেবল। জাস্টিসেবল কি, সাপোজ যে লিগ্যাল রাইট আর ফান্ডামেন্টাল রাইটের মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে যদি ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়, সাপোজ আমার ব্যক্তিগতভাবে আমার পার্সোনাল ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হলো, তাহলে আমি সরাসরি আর্টিকেল 32 বলছে আমাকে যে আমাকে ওটা পাওয়ার দেয়, আমি সরাসরি হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে গিয়ে আমরা আপিল করতে পারবো যে আমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হচ্ছে। কিন্তু লিগ্যাল রাইট পার্ট 3-র বাইরে যে আর্টিকেলগুলো আছে, সেগুলো আমাকে বলবো লিগ্যাল রাইট, সেগুলো যদি ভায়োলেট হয় তাহলে আমরা সুপ্রিম কোর্ট যেতে পারবো, কিন্তু আমাকে আগে লোয়ার কোর্টগুলো যা আছে সেই কোর্টগুলোতে গিয়ে আপিল করতে হবে। কিন্তু এটা ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেট হয় তাহলে স্পেশালি আমাকে পাওয়ার দিচ্ছে কি আর্টিকেল 32, যে আমি সরাসরি হাইকোর্টে অথবা আমরা সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করতে পারবো। এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটের 2টা বৈশিষ্ট্য বলতে পারি, একদম গুরুত্বপূর্ণ। এবার আমি বললাম কি, যে ফান্ডামেন্টাল রাইট বর্তমান সংবিধানে আমাদের 6টা ফান্ডামেন্টাল রাইট আছে। 7 নম্বর যে ফান্ডামেন্টাল রাইটটা, সেটা এখন বর্তমানে লিগ্যাল রাইট হয়েছে। তাহলে সেগুলো দেখি কী কী দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে কি, রাইট টু ইকুয়ালিটি। আর্টিকেল আছে এটা 14 to 18। 2 নম্বর রাইট টু ফ্রিডম। 3 নম্বর রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। এটা আসে আর্টিকেল 23 থেকে 24-এ। 4 রাইট টু
ফ্রিডম অফ রিলিজিয়ন আছে, এটা 25 থেকে 28। 6 নম্বর আছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, এটা আছে আর্টিকেল 29 to 30। আর একটা আছে, এটা 5 নাম্বার, আর একটা আছে 6 রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, এটা আছে আর্টিকেল 32। এই হচ্ছে 6টা আর্টিকেল আমাদের। তার মানে আমরা কী বললাম, যে সংবিধান আমাদের বর্তমানে সংবিধানে 6টা ফান্ডামেন্টাল রাইট আমাদেরকে দিয়েছে। 7 নম্বর যে ফান্ডামেন্টাল রাইটটা আছে, এটা ছিল, যেটা এখন ডিলেট হয়ে গেছে ফান্ডামেন্টাল রাইট, সেটা ছিল কি, রাইট টু প্রপার্টি, আর্টিকেল 31 ছিল। বাট 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এটাকে এখন লিগ্যাল রাইট করে দেওয়া হয়েছে আর্টিকেল 300A। এটা হচ্ছে আমাদের পড়াশোনা। কি বললাম, তার মানে ফান্ডামেন্টাল রাইট পার্ট 3তে আছে আর্টিকেল 12 to 35। অরিজিনাল কনস্টিটিউশনে 7টা ফান্ডামেন্টাল রাইট ছিল: রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, আর ছিল রাইট টু প্রপার্টি। এইটা রাইট টু প্রপার্টিটাকে এখন আমাদের ফান্ডামেন্টাল রাইট থেকে লিগ্যাল রাইট করে দেওয়া হয়েছে। কবে? 44 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। এখন বর্তমানে কত আর্টিকেলে আছে? সে 300A আর্টিকেলে আছে। এগুলোকে আমরা ডিসকাশন করব, প্রত্যেকটা আর্টিকেলকে ধরে ধরে ডিসকাশন করব, বিস্তারিত আলোচনা করব, বোঝার চেষ্টা করব। ফান্ডামেন্টাল রাইট প্রত্যেকটা মানুষকে বোঝা উচিত এবং ছাত্রদেরকে বোঝাতে উচিতই, অবশ্যই প্রত্যেক মানুষকেই বোঝা উচিত। তাদের আমাদের কনস্টিটিউশন আমাদের কী রাইট দিয়েছে, কত ভালো রাইট দিয়েছে আমাদের। এবার রাইটগুলো একটা একটা যদি আমরা ডিসকাশন করি। রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18 পর্যন্ত ইকুয়াল রাইট দিয়েছে, মানে সমতা রাইট দিয়েছে, আমরা সমান, এই কথাগুলো বলেছে। সেগুলো আবার ডিটেলসে দেখব। রাইট টু ফ্রিডম 19 থেকে 22 পর্যন্ত আমাদের ফ্রিডমের কথা বলেছে, আমাদের স্বাধীনতার কথা বলেছে। স্বাধীন আমরা কী কী বিষয়ে, কখন স্বাধীন। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, যে শোষিত হচ্ছে যে মানুষ, চাইল্ড লেবার, ওদের এগেনস্টে, মানে এই শোষণের বিরুদ্ধে আমাদের রাইট আছে, সেগুলো ডিসকাশন করব। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, যে রিলিজিয়ানের যে প্রত্যেকটা মানুষ যে নিজের ধর্ম প্র্যাকটিস করতে পারে, সেই রাইট দেওয়া আছে। কালচারাল এডুকেশনাল রাইট, প্রত্যেকটা কালচার যাদের আছে, আর যাদের কালচারাল এবং প্রতিটা ধর্মের মানুষ তার নিজের কালচারকে রক্ষা করবে এবং তাদের কালচারকে বাঁচিয়ে রাখার জন্য যদি এডুকেশনাল ইনস্টিটিউট দরকার হয়, তাহলে তারা এডুকেশনাল ইনস্টিটিউট তৈরি করবে। তার কথা বলা হচ্ছে 29 to 30। আর রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, এটাকে ডক্টর বি আর আম্বেদকর হার্ট অ্যান্ড সোল আর্টিকেল বলেছেন। আমরা কেন বলেছেন সেগুলোকে আমরা একদম বিস্তর আলোচনা করব। এগুলো হচ্ছে, এবার একটা করে যদি আর্টিকেল দেখি, যে প্রথমে আমাদের আর্টিকেল আছে 1 নম্বর আর্টিকেল 12। আর্টিকেল 12 12 নম্বর আর্টিকেল কি বলেছে? ডেফিনেশন অফ স্টেট, মানে এই যে পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটের যে পার্ট 3তে 12 থেকে 35 আর্টিকেলের মধ্যে যে আমরা বারবার একটা কথা ইউজ করব, সেটা হচ্ছে স্টেট। এই স্টেট কী বুঝিয়েছে এইখানে হোল পার্ট 3 ডিসকাশনে 12 থেকে 35 নম্বর আর্টিকেল পর্যন্ত যে বারবার যদি আমার স্টেটের
স্টেটের কথা আসে, তো সেই স্টেটের ডেফিনেশন কী? সেই স্টেটের ডেফিনেশন আমাদের 12 নম্বর আর্টিকেলে দেওয়া আছে। কি বলেছে স্টেট? যে স্টেট বলতে বলেছে কি স্টেট কি, যে স্টেট যদি আমার ফান্ডামেন্টাল রাইটকে, মানে যেগুলো না বলছি স্টেটগুলোর কথা বলবো, ওরা যেন আমার ফান্ডামেন্টাল রাইট, আমাকে যদি ফান্ডামেন্টাল রাইটকে কোনো ভায়োলেট করে, তাহলে ওদের এগেনস্টে আমি সুপ্রিম কোর্টে, হাইকোর্টে গিয়ে বলতে পারবো যে আমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়েছে। এবার সেগুলো কি এই ডেফিনেশন অফ স্টেট, সেটাই আমরা বলছি। কোনটাকে আমরা স্টেট বলা হয়েছে। ইউনিয়ন এক্সিকিউটিভ, কী আছে ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে? 5টা বিষয় আছে ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে। একটা হচ্ছে প্রেসিডেন্ট, 2 নম্বর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, 3 নম্বর হচ্ছে প্রাইম মিনিস্টার, 4 নম্বর হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার, 1 2 3 4 নম্বর হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ইউনিয়ন এক্সিকিউটিভ, ইউনিয়ন লেজিসলেটিভ যদি দেখি, ইউনিয়ন লেজিসলেটিভের মধ্যে কী আছে? রাজ্যসভা, রাজ্যসভার লোকসভা। এটা কি বললাম যে এই যে সংস্থাগুলো আছে যদি বলি, এরা হচ্ছে স্টেট। এটা ইউনিয়ন লেভেলে, এটা ইউনিয়ন এক্সিকিউটিভ বললাম, ইউনিয়ন লেজিসলেটিভ বললাম। যদি আমি স্টেট লেভেলে বলি, স্টেট এক্সিকিউটিভ, গভর্নর, 2 নম্বর হচ্ছে সিএম চিফ মিনিস্টার, 3 নম্বর হচ্ছে স্টেট কাউন্সিল অফ মিনিস্টার, 4 নম্বর অ্যাডভোকেট জেনারেল অফ হাইকোর্ট। অ্যাডভোকেট জেনারেল অফ হাইকোর্ট। আর স্টেট লেভেল লেজিসলেটিভ কী আছে? এটা হচ্ছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, 2 নম্বর স্টেট কাউন্সিল। অ্যান্ড আরও লোকাল বডি, যেমন আমাদের পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি। আমি বলছি ব্যাপারটা আরও কি, ডেফিনেশন অফ স্টেট কী বলতে চাইছে? ডেফিনেশন অফ স্টেট বলছে যে যদি আমি ডেফিনেশন বলছি যে পার্ট 3-তে যে স্টেটগুলো, পার্ট 3-তে যে ফান্ডামেন্টাল রাইট বলে দেওয়া আছে, সেই ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেট করে, কে ভায়োলেট করে? স্টেট ভায়োলেট করে এই স্টেটগুলো। তাহলে আমি তাদের এগেনস্টে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে গিয়ে আপিল করতে পারবো, বলতে পারবো আমি যে আমার এই স্টেট আমার ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করছে। তো সেই স্টেট কে? ওটাই আমরা লিখেছি এখানে, যে ইউনিয়ন এক্সিকিউটিভ লেভেলে হচ্ছে প্রেসিডেন্ট একটা স্টেট, ভাইস প্রেসিডেন্ট একটি স্টেট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, অ্যাটর্নি জেনারেল, এবং ইউনিয়নের লেভেলে ইউনিয়ন লেজিসলেটিভ হচ্ছে রাজ্যসভা, লোকসভা, আর স্টেট এক্সিকিউটিভ গভর্নর, সিএম, কাউন্সিল অফ মিনিস্টার, অ্যাডভোকেট জেনারেল অফ হাইকোর্ট। আর লেজিসলেটিভ, স্টেট লেজিসলেটিভের ক্ষেত্রে কী হচ্ছে? স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর হচ্ছে কাউন্সিল। এই যে মানে এটা বিধানসভা, বিধান পরিষদ। তাহলে এটা হচ্ছে বিধানসভা, বিধান পরিষদ ভারতের
6টা স্টেটে বিধানসভাও আছে, বিধান পরিষদও আছে। বিধানসভা সব জায়গাতেই আছে স্টেটগুলোতে, কিন্তু ওই বিধান পরিষদ 6টা স্টেটে আছে। এবং এগুলো বাদেও যদি আর লোকাল বডিজ যেমন পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এরাও স্টেটের মধ্যে পড়ে। এবং এরকম কোনো প্রাইভেট বডি যারা সরকারের আন্ডারে কাজ করছে, তারা যদি কোনো মানুষের ভায়োলেট করে ফান্ডামেন্টাল রাইট, তাদের এগেনস্টেও ওই মানুষ বা ওই ব্যক্তি বা ওই সিটিজেন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে গিয়ে বলতে পারবে যে আমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়েছে, তার ব্যবস্থা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট করবে। তো এই যে ডেফিনেশন স্টেটের মধ্যে এতগুলো কথা চলে আসে। এবার একটা কনসেপ্ট হচ্ছে কি, যে বলি আমরা বিসিসিআই যে ক্রিকেট বোর্ড আছে, সেটা কি স্টেটের মধ্যে পড়ে কি পড়ে না, তো সে ডেফিনেশন অফ স্টেটের মধ্যে পড়বে না, পড়ে না। এটা একটা কোনো সময় আমাদের এমসিকিউ হিসেবে চলে আসে। তাহলে ডেফিনেশন অফ স্টেটের মধ্যে এতগুলো জিনিস আছে যে এদের এগেনস্টে এরা যদি আমার ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে, তাহলে এদের এগেনস্টে আমি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে গিয়ে আমি বলতে পারবো এইটা আমার যাওয়ার অধিকারটা আর্টিকেল 32 আমাকে দেয়। যে আর্টিকেল 32 কী বলছে আমরা পড়বো আবার। যে আর্টিকেল 32 বলে আমাকে যে আমার যদি কোনো ব্যক্তি, ইন্ডিভিজুয়াল বা কোনো গ্রুপের যদি ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়, তাহলে সে হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে গিয়ে আন্ডার আর্টিকেল 32 এর মাধ্যমে গিয়ে সে যেতে পারবে এবং গিয়ে বলবে যে আমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হচ্ছে আমাকে। এবার তারপরে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সেই ব্যবস্থা নেবে, দেখবে ব্যাপারটা কেন কী কোথায় কী হচ্ছে। এটা হচ্ছে আর্টিকেল 12 কথা বলছে। আর্টিকেল 13 চলে আসি। আর্টিকেল 13 আর্টিকেল আর্টিকেল 13 কী বলছে? আর্টিকেল 13 যে সাপোজ যদি গভর্নমেন্ট যদি এমন কোনো ল নিয়ে চলে আসে যে লটা কোনো ব্যক্তি বা কোনো গ্রুপের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়ে যাচ্ছে, তাহলে সেই আর্টিকেলটা নাল বা ভয়েড হয়ে যাবে, বা ওই আর্টিকেলটা বাতিল হয়ে যাবে, যদি সহজ ভাষায় বলি, আন্ডার আর্টিকেল 13। এই আর্টিকেলটা তাই বলছে। যদি কোনো রাইট, যদি কোনো গভর্নমেন্টের এমন কোনো বিল আসে যে বিলটা ইনকনসিস্টেন্ট হচ্ছে ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে বিরুদ্ধে চলে যাচ্ছে ফান্ডামেন্টাল রাইটের মানুষের, তাহলে ওই আর্টিকেলটা আন্ডার আর্টিকেল 13 মাধ্যমে সেই লটা ভায়োলেট নাল হয়ে যাবে আর কি, সেটা বাতিল হয়ে যাবে। সেই এইটাই কথা 13 বলছে, যে আর্টিকেল 13। এবার যে একটা আছে কেশবানন্দ ভারতী কেস 1973, এখানে এই চ্যাপ্টার পড়বো, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার এটা। কেশবানন্দ ভারতী কেস 1973 আসলো কি, যে তখনকার যে গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্ট সংবিধানের ফান্ডামেন্টাল রাইট থেকে শুরু করে যে কিছু চেঞ্জ করতে যাচ্ছিলো, চেঞ্জ করতে আছে আর নিজের মতো করে এই টাইপের। তো তখন 1973 সুপ্রিম কোর্ট রায় দিল যে কোন জিনিস চেঞ্জ করতে পারবে আর কোন কিছু পারবে না। তখন একটা কনসেপ্ট আসলো বেসিক ডক্ট্রিন অফ ইন কনস্টিটিউশন বা বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। কি, যে সুপ্রিম কোর্ট বললো তো তুমি যা ইচ্ছা সংবিধানে চেঞ্জ করতে পারো, কোনো অসুবিধা নেই, বাট তুমি সংবিধানের যে বেসিক স্ট্রাকচার আছে সেই বেসিক স্ট্রাকচার তুমি চেঞ্জ করতে পারবে না। বাট বেসিক স্ট্রাকচার কি, সেই বেসিক স্ট্রাকচার সম্পর্কে সময়ে সময়ে আমাদের সুপ্রিম কোর্ট জানিয়েছে বা মোটামুটি আইডিয়া দিয়েছে, বা যখনই দরকার পড়ে তখন ওনারা ভালো করে ব্যাপারটাকে ডিল করেন আর কি। তো বেসিক স্ট্রাকচারের মধ্যে যেমন আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, একটা সেকুলার কান্ট্রি, রিপাবলিক, সোশ্যালিস্ট, এগুলো আমরা পড়বো যদিও। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে। তো এইটা হচ্ছে আর্টিকেল 12 এবং আর্টিকেল 13 মধ্যে ডিসকাশন আজ এই পর্যন্ত থাকুক। এরপর দিন আমরা নেক্সট আর্টিকেল থেকে শুরু করবো, আর্টিকেল 14, 15 থেকে শুরু করবো। বাই।